ঠিক আছে, তাহলে দেখেন। হ্যাঁ, দেখো প্রশ্নে বলছে নিম্নোক্ত সার্কিট হতে জেড কয়েল, এক্সেল আর কয়েল। এক্সেল বলতে কি জেড কয়েলের কি এল এর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান নাকি? আচ্ছা, জেড কয়েল টোটাল ইম্পিডেন্স, কয়েলের টোটাল ইম্পিডেন্স চাইছে। টোটাল ইম্পিডেন্স জেড দ্বারা তো ইম্পিডেন্সই বুঝি। তারপর এক্সেল চাইছে কোনটা, এই যে এটার এক্সেল, এটার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান চাইছে। তারপরে চাইছে আর কয়েলের এই যে এটার রেজিস্ট্যান্স নাকি? তারপরে চাইছে টোটাল এইটার পাওয়ার কত। হ্যাঁ, এই কয়েলের টোটাল কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করতেছে। হ্যাঁ, পাওয়ারটা চাইছে। আর চাইছে কি টোটাল পাওয়ার। এটা হলো কয়েলের পাওয়ার চাইছে আর টোটাল সার্কিটের পাওয়ার। তো আমরা একটু ধারাবাহিক মেনটেন করব। দেখো এটা করতে হলে তুমি আগে স্বাভাবিকভাবে যেটা যেটা বের করতে পারবা, নর্মালি যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে কত সার্কিটের টোটাল কারেন্ট কত 5 এম্পিয়ার, এখানে তার টোটাল ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট 50 হার্টজ। ভোল্টেজ গুলো ডিভাইডেড হয় সিরিজে, এটা তো আমরা জানি। তো ভোল্টেজ গুলো ডিভাইডেড আকারে দেওয়া আছে। এর রেজিস্ট্যান্স, এই আর এর মান, আর আর ভোল্টেজ কত 125 ভোল্ট, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত 5। তাহলে এই রেজিস্ট্যান্সের মান আমরা পাবো না? অবশ্যই পাবো। কত? 125 ডিভাইডেড কত 5 করলে কত 25 ওহম। এই রেজিস্ট্যান্সের মান আমরা পেয়ে গেছি। এরপরে আসো, এই জেড কয়েলের আরআরইতে আমরা টোটাল ভোল্টেজটা জানি, যেখানে আছে কি রেজিস্ট্যান্স, কয়েলের রেজিস্ট্যান্স আছে, সাথে আছে কি ইন্ডাকটিভ নাকি ইন্ডাক্টর আছে। তো এই যে দুইটার একদম সরাসরি প্যারালালে আছে, দুইটার মোট ওভারঅল প্যারালালে আছে কত 200 ভোল্টেজ। তো তাহলে আমরা এই টোটালটার ইম্পিডেন্স বের করতে পারি। কি বের করতে পারি? ইম্পিডেন্স বের করতে পারি। কেন? কারণ যে আমরা এখানে টোটাল ভোল্টেজ জানি, টোটাল কারেন্ট জানি। তাহলে এই টোটাল ভোল্টেজকে আমরা যদি কারেন্ট দ্বারা ভাগ দেই, তাহলে টোটাল ইম্পিডেন্স কত পাবো? 40 ওহম। বাট এটা কি রেজিস্টরের মান? এটা কিন্তু রেজিস্টরের মান না। এটা কিন্তু রেজিস্টরের মান না, এটা হলো টোটাল ইম্পিডেন্সের মান। আসো এখন আমরা এই যে সার্কিটে এক্সেলটা কিভাবে বের করব, এক্সেলটা কিভাবে বের করব, আরএলটা কিভাবে বের করব। দেখো যদি আমরা এই আরএল এর ভোল্টেজটা জানতে পারি, এই ভোল্টেজটা কি আরএল এর ভোল্টেজ? টোটাল ভোল্টেজ নাকি? এল এর আর কি আরএল এর টোটাল ভোল্টেজ। এই ভোল্টেজটা যদি আমরা এক্সেল আরএল এর ক্ষেত্রে পাই, আরএল এর ভিতরে কতটুকু ভোল্টেজ অ্যাবজর্ব করতেছে বা কতটুকু আরআরই ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা পাই, তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট জানা আছে। তখন আমরা কি করতে পারি? তখন আমরা কি করতে পারি? তখন আমরা কি এই কারেন্ট ভোল্টেজ ডিভাইডেড কারেন্ট অ্যাপ্লাই করলে আমাদের এখানে কি হবে? আরএল এর মানটা পেয়ে যাব। তো প্রথমে আমাদের এটা ভেক্টর ডায়াগ্রাম অনুযায়ী অঙ্কন করতে হবে। ভেক্টর ডায়াগ্রাম, তো ভেক্টর ডায়াগ্রাম যদি অঙ্কন করি, দেখো ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে। এই ভোল্টেজটার জন্য, কোন ভোল্টেজটার জন্য? এইটুকুর আরআরই কতটুকু ভোল্টেজ পাচ্ছে, এইটুকুর আরআরই কতটুকু ভোল্টেজ পাচ্ছে, এই ভোল্টেজ গুলো বের করার জন্য আমাদের কি করতে হবে? ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ভেক্টর ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে পারি দেখো, একটু যদি খেয়াল করো ভেক্টর ডায়াগ্রাম দেখো। ভেক্টর ডায়াগ্রামটা দেখো, প্রথমে সার্কিটের টোটাল কারেন্ট কিন্তু সবার জন্য সমান, সবার জন্য সমান না? তো সার্কিটের টোটাল কারেন্ট আমরা রেফারেন্স হিসেবে এখানে অঙ্কন করলাম নাকি? রেফারেন্স হিসেবে এখানে অঙ্কন করলাম। এটা হলো সার্কিটের টোটাল কারেন্ট 125 ভোল্ট। 125 ভোল্ট কি এটা? রেজিস্টার ড্রপ না? রেজিস্টার ড্রপ না? তো রেজিস্টার ড্রপটা সাধারণত কিসে থাকে বলো? কারেন্ট বরাবর থাকবে। তাহলে 125 ভোল্ট কত? 125 ভোল্ট কি থাকবে? এখানে বসলো। তারপরে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো তো, এই যে টোটাল 250 ভোল্ট, এই 250 ভোল্টটা কিসের কিসের যোগফল? এইটার এখানে কি প্রথমে 125, তারপরে কি 200, এই টোটাল কি যোগফল না? কি যোগফল? সাধারণ যোগফল না ভেক্টরিক্যাল যোগফল? ভেক্টরিক্যাল যোগফল। তুমি সাধারণ যোগ করলে কি মিলবে? কত? 315 চলে আসবে নাকি? এইটার ভেক্টরিক্যাল সাম হবে। তো এইটার সাথে এইটার সাথে এটার যোগফল। এখন দেখো এইখানে এটা বুঝলাম যে এটা 125 ভোল্ট আছে, বাট এইখানে যে 200 ভোল্ট আছে, এই দুই ভোল্টেজের কিন্তু দুইটা উপাদান আছে। একটা আছে ইন্ডাকটিভ ইন্ডাক্টর, আর একটা আছে কি রেজিস্টর। হ্যাঁ, একটা আছে ইন্ডাক্টর আর একটা আছে কি রেজিস্টর। তো এইটার যে ভোল্টেজ আর এইটার যে ভোল্টেজ, এদের সম্পর্কটা কেমন হয়? এদের সম্পর্কটা দেখো তো, একটা আরেকটা থেকে 90 ডিগ্রি না? একটা আরেকটা থেকে কি 90 ডিগ্রি, কিন্তু তাদের ওভারঅল ভোল্টেজ কত দেওয়া আছে? 200 ভোল্টেজ।
ওই যে ওইখানে যে কয়েল যেটা আছে, আমি সার্কিটটা একটু ছোট করে দেখাচ্ছি। এখানে দেখো এই যে এই যে এই রেজিস্টরের ভোল্টেজটা কি আসলো, সিরিজে আসলো, কিসে, কারেন্ট বরাবর ইন ফেজে আসলো। আসার পরে দেখো এইটার সাথে যোগ হবে কোনটা, এইটা। তো এইটার সাথে যোগ হবে রেজিস্টরের ড্রপটা, দেখো তো কারেন্ট বরাবর থাকবে না, ভিআর 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 কারেন্ট বরাবর থাকবে। এরপরে এই ইন্ডাক্টরের যে ভোল্টেজ ড্রপটা সেটা কি হবে, তার 90 ডিগ্রি কি উপরে থাকবে। তো উপরে থাকলে এটা কি চলে গেল এখানে। তো এইটা কি ধরে নিলাম ভিএল, কিন্তু তাদের মোট ভোল্টেজটা দেওয়া আছে কিনা, কত ভোল্ট, 200 ভোল্ট। 200 ভোল্ট, এই যে আমরা কি করলাম 200 ভোল্ট নিলাম। এখন দেখো 250 ভোল্ট কখন, এই সার্কিটের টোটাল ভোল্ট কখন হবে, যখন আমরা এইটার সাথে 200 ভোল্ট একবারে যোগ করে দিব। তখন দেখো তো 125 ভোল্ট কোথায় আছে, এখানে না, শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে। এবং এই দুইটার ওভারঅল যোগফল কোথায়, এখানে না। এই 25 ভোল্ট তার সাথে 200 ভোল্ট, এটা যদি ওভারঅল আমরা কি যোগ করে দিই, তাহলে টোটাল ভোল্টেজটা কোন রেখা হবে, এটা হবে কত, 250 ভোল্ট নাকি, 250 ভোল্ট। তো এই ভিক্টর ডায়াগ্রামটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের মেইন টার্গেট হলো কি ভিএল এর মান বের করা আর ভিআর এর মান বের করা নাকি। তো ভিএল এর মান বের করি কিভাবে, ভিএল এর মান বের করতে চাইলে আমাদের প্রথমে কি করতে হবে, ছোট্ট ভিএল এর মানটা আমরা এভাবে বের করতে পারি যে টোটালটা কি একটা সমকোণী ত্রিভুজ না, টোটালটা কি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের জন্য, এই সমকোণী ত্রিভুজের জন্য তুমি দেখো তো, তুমি এটা করতে পারো না যে এই সমকোণী ত্রিভুজের জন্য এইটা কি অতিভুজ, এটা হলো কি তার ভূমি, এই ভূমিটা কি সম্পূর্ণ ভূমি আছে, এখানে কি বিসি বাদ আছে না, তাহলে বিসির মানটা আমাদের কি লাগবে নাকি। আর টোটাল এটা কি লম্ব হিসেবে কাজ করবে। আবার এরা নিজেরাও কিন্তু একটা ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ, নিজেরাও ছোট্ট একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে একটু সার্কিটটা দেখো, ছোট্ট সমকোণী ত্রিভুজে যদি এইটা হয় তার অতিভুজ, এটা অতিভুজ না, অতিভুজ, এটা যদি হয় অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হবে, লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার না, ভূমি স্কয়ার, তাহলে আসতেছে কত, ভিএল স্কয়ার প্লাস কি ভিআর স্কয়ার। এখানে আমরা ভিএল এর মানটা বের করব, কি করব, ভিএল এর মান বের করব। তো ভিএল এর মান যদি তুমি বের করো, তাহলে ভিএল এই পাশে রাখো, ভিআর স্কয়ার এই পাশে 200 স্কয়ার মাইনাস কত ভিআর স্কয়ার। তো ভিএল স্কয়ার তো আমরা এইটুকুই রাখলাম, ভিএল স্কয়ার মানটাই রাখলাম। এখন আসো, এখন ওভারঅল সার্কিটের ক্ষেত্রে, ওভারঅল কি ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে চিন্তা করব যে এইটা হবে তার অতিভুজ, এটা হলো তার ভূমি, এটা হলো লম্ব। তো এখানে ভূমি কি বিসির মানটা জানা নাই, এটা কি আমরা ভিআরসি জানি নাকি, ভিআরসি জানি। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার, এখানে ভূমি কি 125 প্লাস কি ভিআরসি, তার উপর কি হোল স্কয়ার প্লাস কত ভিএল স্কয়ার। দেখো তো একটু আগে ভিএল স্কয়ার মান বের করলাম না, ভিএল স্কয়ার কত 200 স্কয়ার কত মাইনাস ভিআরসি স্কয়ার। তাহলে এই যে মানটা বসায় দিলাম, বসায় দেওয়ার পরে এটা দেখো তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে না, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে না, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়লে এ হলো 125 স্কয়ার প্লাস 2ab, 2 যদি 2 ইনটু 125 দাও এ হলো, তাহলে কত হবে 250 ভিআরসি প্লাস ভিআরসি স্কয়ার প্লাস এখানে দাও ভিএল এর মান বসায় দিলা 200 স্কয়ার, তারপরে কত মাইনাস ভিআরসি স্কয়ার। এখান থেকে মাইনাস ভিআরসি স্কয়ার প্লাস ভিআরসি স্কয়ার, এটা কি কাটে গেল, থাকলো কে 125 স্কয়ার প্লাস 250 ভিআরসি প্লাস কত 200 স্কয়ার। এখানে তাহলে ক্যালকুলেশন করলে শুধুমাত্র ভিআরসির আননোন থাকবে, ভিআরসি কি থাকবে, ভিআরসি আননোন থাকবে। ভিআরসি যদি আননোন থাকে তুমি সেখান থেকে ভিআরসির মান পাবা না, কত 127 কত 5 ভোল্ট, 127.5 ভোল্ট। তাহলে এই যে চিত্র আছে না, এই যে চিত্রটা দেখো, এই চিত্রটা কি আসলো 127 কত 5 ভোল্ট। তখন তুমি এটা পারবা না, ও আচ্ছা আচ্ছা সরি 27.5 ভোল্ট, হ্যাঁ 27.5 ভোল্ট। তাহলে এইটা তাহলে আমরা কি করব, এখন ভিএল এর মানটা বের করব, ভিআরসি পাইছো, এখন ভিএল এর মান পাবা না, ভিএল এর মান কিভাবে পাবো বলো, ভিএল স্কয়ার কত হবে 200 স্কয়ার মাইনাস কত 27.5 স্কয়ার, এটা আসলে কত আসবে, এটা আসতেছে হলো 198.1 ভোল্ট, 198.1 ভোল্ট। এখন দেখো তুমি এই সার্কিটটা এখন খেয়াল করো, এই সার্কিটটা তুমি কি করছো, এখানে তুমি এখন এর ভোল্টেজটা জানো, এর ভোল্টেজটা ড্রপ কতটুকু, এখানে 27.5 ভোল্ট, এইটুকু ড্রপ জানো। তারপরে এইটুকু ড্রপ তুমি জানো কত 198.1 ভোল্ট নাকি, এইটুকু ড্রপ জানো। দেখো তো এই কয়েলের এই রেজিস্ট্যান্সের মান বের হবে কিনা, এর ভিতর দিয়ে প্রবাহিত ভোল্টেজ জানো, এর ভিতরে আর এই ভোল্টেজ জানো, এর ভিতরে প্রবাহিত কারেন্ট জানো, তাহলে কি রেজিস্ট্যান্সটা বের হবে না, বের হবে কিভাবে,
আর এল ইকুয়াল টু তাহলে কত হবে বলো 27.5 ডিভাইডেড এর কারেন্ট কত 5 যা আসবে সেটাই। হ্যাঁ যা আসবে কত সেটাই। তো এটা যদি এটার আনসার কত একটু ভাগ দাও, ক্যালকুলেটর টাইপ করো একটু। 5.5 ওহম, 5.5 ওহম। আর এল কত বের হবে 5.5 ওহম। এই দেখো আর এল বের হবে 5.5। আজ এক্সেল বের করছে 5.5 ওহম। এক্সেল তাহলে কত হবে 198.1 ডিভাইডেড কত হবে 5, তাহলে কত বের হবে এক্সেল বের হবে 39.62 ওহম। তো কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তুমি পাইছো, আবার কি কয়েলের রেজিস্ট্যান্সও পাইছো। সব উপাদানগুলো এখন আবার জানা কিনা বলো, সব উপাদানগুলো এখন জানা। এখন আসলে আমাদের শুধু শুধু এখন কি করতে হবে মানগুলো বের করে নিয়ে আসতে হবে। সব উপাদানগুলো আমাদের এখন জানা। সব উপাদানগুলোর মান আমাদের এখন জানা। এখন শুধু আমরা কি ক্যালকুলেশন করব নাকি, সব উপাদান মানগুলো জানা। এটার মান কত আসছে, এটার মান আসছে মুছে দিলাম। আচ্ছা এটা 5.5 ওহম নাকি। এটার মান কত আসছে এক্সেল এর মান, এক্সেল ইকুয়াল টু কত 39.62 ওহম। এটার মান কত 25 ওহম নাকি, 25 ওহম না 25 ওহম। তাহলে এখন আমাদের কি লাগবে, প্রথমে চাইছে জেড কয়েল। জেড কয়েল বের করতে পারবা না, জেড কয়েলের মান কত হবে বলো 5.5 জেড কয়েল প্লাস জে অফ কত হবে 39.62। এটা কত, এটাকে তুমি যদি অ্যাঙ্গেলে নিয়ে যাও মানে পোলারে নিয়ে যাও, পোলারে কত করলে কত হয় ক্যালকুলেটর টাইপ করো। সব যদি বই দেখি তাহলে তো হলো না, তোমরা কি শিখবা। কি অপশন নেই, তুমি কি তোমার ক্যালকুলেটর নাই, নিয়ে আসবা নিয়ে আসবা। ক্যালকুলেটর না নিয়ে আসা এটা কিন্তু খুব মারাত্মক একটা ভুল, তুমি পরে বুঝবা। হ্যাঁ ক্যালকুলেটর না নিয়ে এসে কি করছো। ক্যালকুলেটর ফালাই দিয়েছে তো আসার সময়। এটার অ্যান্সার আসতেছে তাহলে 39.40 অ্যাঙ্গেল কত 82 পয়েন্ট কত 096 একটা অ্যান্সার। 2 নাম্বার এক্সেল এর মান তো পেয়ে গেছি নাকি, এক্সেল এর মানও পেয়ে গেছি আর কয়েলের মানও পেয়ে গেছি। এখন পি কয়েল, পি মানে কি বলেন, পি কয়েল বলতে কি বোঝায়, এই পিটা কি পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার না। অ্যাক্টিভ পাওয়ার সাধারণত কি হয় আই স্কয়ার ইনটু কি আর, এইটার এককই তো ওয়াট নাকি, ওয়াট বা কিলোওয়াট। তো আই স্কয়ার আর এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত 5, তারপর স্কয়ার গুণন এখানে রেজিস্ট্যান্স কত 5.5, 5 স্কয়ার গুণন 5.5, তাহলে আসবে কত 137.5 ওয়াট। এরপরে আসেন বলছে টোটাল পাওয়ার, টোটাল পাওয়ার যদি বের করতে চাই তাহলে আমরা পিটি লিখলাম, টোটাল কারেন্ট কত 5 স্কয়ার, আর এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কয়টা আছে দুইটা আছে না, তাহলে দুইটার যোগফল 25 প্লাস কত 5.5, 5 স্কয়ার 762.5 ওয়াট অ্যান্সার হয়েছে। শেষ সিমেট্রিক্যাল সলভ। হ্যাঁ বুঝছেন আদনান। 7 নাম্বার বলছে যে এটা মুছে দিলাম, যদি v ইকুয়াল টু 0 প্লাস জে 10 এবং i ইকুয়াল টু 0.8 প্লাস 0.6, তবে আর এবং এক্স এর মান নির্ণয় করো, ইহা ক্যাপাসিটিভ না ইন্ডাকটিভ বের করো। খুবই সহজ বিষয়, হ্যাঁ খুবই সহজ বিষয়। আর এবং এক্স এর মান বের করতে চাইছে,
বের করতে বলছে, তাহলে আর এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের ইম্পিডেন্স লাগবে। ইম্পিডেন্সের ভিতরে কি থাকে? আর এর মান আর এক্স এর মান থাকে। ইম্পিডেন্সের ভিতরে কি থাকে? আর এর মান আর এক্স এর মান থাকে। তাহলে জেড ইকুয়াল টু আমরা বলতে পারি ভোল্টেজ দেওয়া আছে কত 0 প্লাস কত জে অফ 10 আর কারেন্ট দেওয়া আছে কত 0.8 প্লাস জে অফ 0.6। এটাতে ভাগ দাও, দেখবা যে একটা অ্যাঙ্গেল পাবা, একটা পাবা, কি বলে যে কার্তেশীয় ফর্ম পাবা। হ্যাঁ, রেক্টেঙ্গুলার ফর্ম, কার্তেশীয় বলছি রেক্টেঙ্গুলার। আচ্ছা, 0 প্লাস 10 আই ডিভাইডেড কত 0.8 প্লাস হলো 0.6 আই। এটা আসবে কত? তাহলে 6 প্লাস কত 6 প্লাস জে অফ কত 8 ওহম। তাহলে এখানে রেজিস্ট্যান্সের মান কত হবে 6 ওহম। এক্সএল এর মান কত হবে বলেন? এটা ইন্ডাকটিভ না ক্যাপাসিটি বলেন? এটা প্লাস আছে, এই কারণে কি এটা ইন্ডাকটিভ, বুঝছেন তো? এই হ্যাঁ ইন্ডাকটিভ একটা সার্কিট, এতটুকুই आंसर। যখন আরএল সিরিজ সার্কিটে 10 ভোল্ট 50 হার্টজ সরবরাহ দেওয়া হয়, প্রশ্নটা পড়েন একবার, প্রশ্নটা পড়েন দেখেন কি বলছে। হ্যাঁ, যখন আরএল সিরিজ সার্কিটে 10 ভোল্ট 50 হার্টজ সরবরাহ দেওয়া হয় তখন সার্কিটে 700 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। যখন উক্ত সার্কিটে 10 ভোল্ট 75 হার্টজ সরবরাহ দেওয়া হয় তখন 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তবে এই রেজিস্ট্যান্স ও ইন্ডাকট্যান্সের মান বের করো। ম্যাথটা খুবই সহজ। হ্যাঁ, জেডের মান বের করতে হবে। তো এটা আমরা একটু সহজ প্রসেসে করব, ক্যালকুলেটরের উপর প্রেসার দেব, আমরা একটু সহজ অবলম্বন করি। দেখেন, এই ম্যাথটা করতে চাইলে আপনাকে কি করতে হবে? রেজিস্ট্যান্সের মান কিন্তু কোনো পরিবর্তন নাই। রেজিস্ট্যান্স কি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে? রেজিস্ট্যান্স কি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে? কিন্তু ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে কি বলেন তো? ইন্ডাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, নাকি? ইন্ডাক্টর কি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না? ঠিক আছে, তাহলে দেখো জেড এর মান কত পাবো? জেড এর মান পাবো হলো ভি বাই আর। তো এটা মিলিতে আছে, মিলিতে ভাগ করলে কত 10 টু দি পাওয়ার ইনভার্স, এটা আসবে কত 14 দশমিক কত 28 ওহম। তাহলে জেড ওয়ান, জেড সমান সমান আমরা একটা সূত্র বের করছিলাম না, রুট ওভার কত আর স্কোয়ার প্লাস কত এক্স এল স্কোয়ার, বের করি নেই? আচ্ছা, তাহলে ওই জায়গায় এই রুটটা কি এপাশে স্কোয়ার ছিল না, এই সম্পর্কটা এটা আমরা তৈরি করলাম। দেখো জেড ওয়ান স্কোয়ার ইউটা কত বলো আর স্কোয়ার প্লাস কত ওমেগা এল স্কোয়ার, মানে যে এক্স এল ইকুয়াল টু কত 2 পাই এফ এল। তো 2 পাই এফ কে আমরা ওমেগাও বলতে পারি নাকি, ওমেগা এল টু এল। তো এইটা যদি তুমি ভাঙো তাহলে তুমি এখানে যদি 2 পাই এফ, এইটার ফ্রিকোয়েন্সি কত তুমি এখানে 2 গুণন 3.1416 গুণন ফ্রিকোয়েন্সি কত 50 দাও, তারপরে কি এল, তার উপর কি স্কোয়ার না, তারপর স্কোয়ার। তাহলে এটার উপরও স্কোয়ার হবে, এটার উপর স্কোয়ার নাকি, এটার উপর স্কোয়ার করলে কত আসবে? এই যে 98,696 এল স্কোয়ার। এটা ধরে নিলাম কত সমীকরণ? 1 নং সমীকরণ ধরে নিলাম। এগেইন সেম কাহিনী, শুধুমাত্র 2 নং সমীকরণ। এখন বাকি ফ্রম ইকুয়েশন সলভ করেন আপনি, ক্যালকুলেশন ইকুয়েশন সলভ করেন, দেখেন এল এর মান কিসের মান বের হবে, আর স্কোয়ারের মান বের হবে 47.05, এল স্কোয়ারের মান বের হবে 0. কত 00185। ঠিক আছে, কিন্তু আমাদের লাগবে কি এল স্কোয়ারের মান না এল এর মান লাগবে। তো আমরা রুট ওভার করে দিলে এল এর মান বের হবে, আর এর রুট ওভার করে দিলে 6.85 বের হবে। এটা হলো অ্যানসার, এটা হলো অ্যানসার। এটা 8 নম্বর গেল। 9 নম্বর দেখেন, কয়টা ম্যাথ আছে?
পরে হয়তো দেওয়া আছে। 9 নাম্বার দেখেন। দেখো তাহলে কি বলছে, 60 হার্টজ সাইন ওয়েভের ভি ইকুয়াল টু কত 141 সাইন ওমেগা টি একটি আরএল সিরিজ সার্কিটে প্রয়োগ করা হলো, যেখানে যার রেজিস্ট্যান্স কত 3 ওহম, যার রেজিস্ট্যান্স 3 ওহম এবং ইন্ডাক্টরের মান দেওয়া আছে 0.0106 হেনরি। নির্ণয় করো আইআরএমএস এবং কত বলো দেওয়া আছে কত কারেন্ট ওয়েভ ইকুয়েশন নির্ণয় করো। তো রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স ভোল্টেজ বের করো, এটা একদম সহজ একটা ম্যাথ। এখানে তোমাকে কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে যে ভোল্টেজটা পরে দেখি। প্রথমে আমাদের কি আছে, এই এক্সেল এল এর মানটা দেওয়া আছে, এলটাকে আমরা ভেঙে এক্সেল করব। এক্সেল এ করতে চাইলে আমাদের কি করতে হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করব। তাহলে 2 পাই এফ এর মান কত 60 গুণন কত 0.0106, এটা দিলে কত আসে দেখো তো, এটা আসবে কত 3.996 ওহম, এটা আসবে এক্সেল। তাহলে কি দেখো তো জেডএল বের করতে পারবো। দেখো প্রথমে চাইছে কি আইআরএমএস, প্রথমে চাইছে কি আইআরএমএস। তো আই যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের লাগবে কি ভোল্টেজ লাগবে আর রেজিস্ট্যান্স লাগবে। সার্কিটের টোটাল কারেন্ট যদি বের করতে চাই তার মানে অবশ্যই কি আমাদের কি লাগবে টোটাল ইম্পিডেন্স লাগবে, টোটাল ইম্পিডেন্স। তো ইম্পিডেন্সের ভিতরে এখানে রেজিস্ট্যান্সের মান অলরেডি কি দেওয়াই আছে, এখন লাগবে শুধুমাত্র এক্সেল এর মানটা। তাহলে আমরা লিখতে পারি ইম্পিডেন্স জেড ইকুয়াল টু কি লিখতে পারি আর প্লাস জে অফ এক্সেল। এটা কি টোটাল অ্যাঙ্গেল করলে কত 4.996 অ্যাঙ্গেল কত 53.13 ওহম আসলো। এবং আমাদের এইটা চাইছে কি আরএমএস কারেন্ট। তাহলে এই ভোল্টেজটা যে ওয়েভে দেওয়া থাকে এই ভোল্টেজটা কি ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ। এটা ম্যাক্সিমাম থেকে আমরা কি আরএমএস এ কনভার্ট করতে চাইলে কি √2 দিয়ে কি ভাগ দিতে হবে, ভাগ দিলে এই যে আরএমএস ভোল্টেজটা আমাদের বের হয়ে যাবে। তো আরএমএস ভোল্টেজকে যখন আমরা ইম্পিডেন্স দিয়ে ভাগ দেব তখন সার্কিটে কি টোটাল কারেন্টটা বের হবে, সেটা কোন কারেন্ট আরএমএস কারেন্টই বের হবে নাকি। তো আরএমএস কারেন্ট এখন এটা থেকে আমাদের একটা ইকুয়েশন ওয়েভ ইকুয়েশন তৈরি করতে বলছে, এরকম একটা ইকুয়েশন তৈরি করতে বলছে নাকি, ইকুয়েশন তৈরি করতে বলছে। তো ইকুয়েশন যদি করতে চাই দেখো তো কারেন্টটা কি এইটাকে কি করতে হবে আরএমএস কে ম্যাক্সিমাম করতে হবে না ইকুয়েশনে, ইকুয়েশনে ম্যাক্সিমাম করলে √2 দিয়ে গুণন দিতে হবে, গুণন দিলে কত আসে 28 অ্যাঙ্গেল কত -53.13। তাহলে সাইন ইকুয়েশন যদি বা ওই ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে ম্যাক্সিমাম এখানে কারেন্ট কত বসবে 28.28 সাইন ওমেগা টি। এটা মাইনাস ল্যাগিং আছে না দেখো তো, কত এটা যেহেতু ইন্ডাকটিভ অবশ্যই ল্যাগিং থাকবে তো নাকি, কত -53.13, এটাই কিন্তু সেই ইকুয়েশন। হ্যাঁ এটাই। এখন তারপরে চাইছি কত, এটা 2 নম্বর অ্যান্সার হয়ে গেছে। 3 নম্বর চাইছে রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকট্যান্স ভোল্টেজ। রেজিস্ট্যান্সের ভোল্টেজ কেমন হবে বলেন, রেজিস্ট্যান্সের ভোল্টেজ হবে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট গুণন কি রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট কত, কারেন্ট কত বলেন, কারেন্ট কত, এটা তো ম্যাক্সিমাম কারেন্ট। আরএমএস কারেন্ট কত বলেন, আরএমএস কারেন্ট 20 আর অ্যাঙ্গেল কত এটা দেওয়া আছে, গুণন রেজিস্ট্যান্সের মান কত 3। তাহলে এটা যে ভোল্টেজ ড্রপ আসবে সেটাই হলো অ্যান্সার। হ্যাঁ সেটাই অ্যান্সার। তো এইটা আসলে যে এটা হলো অ্যান্সার। হ্যাঁ কত আসলো 60 অ্যাঙ্গেল 53.13 ভোল্ট। এরপরে চাইছে কত কোনটা, এরপরে চাইছে ভিএল চাইছে, তার মানে আই ইনটু কত এক্সেল, এক্সেল বসাই দিলে ভিএল মানে দুইটা অ্যান্সার বের হয়ে যাবে। এরপর কিছু চাইছে পারফেক্টর দিল কেন, পারফেক্টর কি চাইছে, ও আচ্ছা নিচে আছে পাওয়ার এন্ড পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার আমরা বের করতেই পারি, কিভাবে বের করব বলেন। পাওয়ার দুই ভাবে বের করা যায়, হয় আপনি আই স্কয়ার ইনটু কি আর সূত্র অ্যাপ্লাই করেন, অথবা আপনি কি করবেন ভি স্কয়ার ডিভাইডেড আর সূত্র অ্যাপ্লাই করেন, অথবা আপনি কি করবেন বলেন, অথবা আপনি কি করবেন ভি আই কস থিটা অ্যাপ্লাই করেন, কোনটা অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই। আচ্ছা ভি আই কস থিটা দেখেন তো ভি আই পাবেন কিনা, ভি এর মান জানা আছে না, ভি এর মান কত 99.687 গুণন আই এর মান কত 20 গুণন এই যে এটা কি দেওয়া আছে তাদের কৌণিক ব্যবধান দেওয়া আছে না, ভোল্টেজের অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, কারেন্টের অ্যাঙ্গেল কত -53.13 ডিগ্রি, তাহলে তাদের ব্যবধান কতটুকু 53.13 ডিগ্রি না। তাহলে এটা কি থিটার মান, তো এই থিটাটা যখন আমরা cos থিটার cos-এর জায়গায় বসাবো, cos থিটা মানে তো পারফেক্ট, তো cos 53.13 ডিগ্রি বসবো, তখন এটা কি আসবে 0.6 কি এটা পাওয়ার ফ্যাক্টর নাকি, এটা কি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, কেন এটা ইন্ডাকটিভ লোড নাকি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর।
তো এই 0.6 যদি আমরা এই যে পারফেক্টের জায়গায় বসাই দিই, টোটাল কত ওয়াট আসে? 1196.24 ওয়াট। এটা হলো অ্যান্সার। পারফেক্টর বের হয়ে গেল, পাওয়ারও বের হয়ে গেল। আচ্ছা, এটা কত নম্বর ছিল? 9 নম্বর। 10 নম্বরটা দেখেন। নিম্নোক্ত সার্কিটে 2i পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে কত মানের ক্যাপাসিটর সংযোগ করতে হবে? 2i মানে কি? যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার কি দ্বিগুণ পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে, নাকি? তার দ্বিগুণ পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে কত মানের ক্যাপাসিটর সংযোগ করতে হবে? তাহলে হ্যাঁ, ক্যাপাসিটর সংযোগ করতে হবে। কিভাবে সংযোগ কত মানের এবং কিভাবে সংযোগ করতে হবে? কোশ্চেন কিন্তু দুইটা, একটা কত মানের আর একটা কিভাবে সংযোগ করতে হবে, সিরিজ নাকি প্যারালাল। তা আসেন, তো আমাদের প্রথমে আগে আননোন জানা অজানা এখন কি আছে বাকি? শুধুমাত্র জানা বাকি আছে আমাদের কারেন্ট। আর ওইখানে আমাদের লাগবে কি বলো? এখানে আমি যে কারেন্ট যদি বের করতে চাই আমাদের কি লাগবে? এখানে এক্স এর মানটা লাগবে না? ইম্পিডেন্সের ক্ষেত্রে আমাদের এখানে এক্স এর মানটা অজানা, তো এক্স এর মানটা আমরা বের করে নিয়ে আসবো। এক্স এর মানটা কি? 1/2 পাই এফ। এফ 2 পাই এফ। এফ এফ কত দেওয়া আছে? 60 হার্টজ ইনটু কত? এই যে সি এর মানটা কত? 33.2 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 6। এটা ক্যালকুলেশন করলে আসবে কত? 79.89 ওহম। ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্স কত হবে? 13 মাইনাস কত? জে অফ কত? 79.89 ওহম। এটা টোটাল ইম্পিডেন্স আসলো। তো টোটাল কারেন্ট বের করতে পারবেন না? টোটাল কারেন্ট কত আসবে? ভি ডিভাইডেড জেড। ভি ডিভাইডেড জেড। আদনান, কষ্ট হচ্ছে বুঝতে? হ্যাঁ না বলো, কোন ম্যাথটা বুঝতে পর্যন্ত সমস্যা হয়েছে যে বুঝো নাই? আচ্ছা, সার্কিট কম করছিলা, ওই সমস্যা নাই, যা করছো ভুলে যাও। ডিপ্লোমা কি করছো না করছো ওটা ভুলে যাও, তুমি এখান থেকে শিখো। এইটাতে এখানে মনে করো লার্নিং এখান থেকে শুরু। হ্যাঁ, তাহলে ইম্পিডেন্স কত? জেড ইকুয়াল টু কত? 13 মাইনাস জে অফ এত আসলো। তাহলে কারেন্ট বের করবো আমরা 2.7 অ্যাঙ্গেল 69.42 অ্যাম্পিয়ার। নাও কারেন্ট ইনক্রিজ। কারেন্ট আমাদের কয় গুণ করতে হবে বলো? 2 গুণ করতে হবে। অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন নেই, কারেন্টকে আমাদের 2 গুণ করতে হবে। কারেন্ট 2 গুণ করলে কত আসবে বলেন? ডাবল আসবে। বুঝেন কিন্তু, কারেন্টকে আমরা যদি ডাবল করি, ডাবল করলাম এবং ভোল্টেজের মান তো ফিক্সড নাকি, তাহলে আমাদের আবার নতুন করে ইম্পিডেন্সের মান বের করব। নতুন করে ইম্পিডেন্সের মান বের করব। ইম্পিডেন্সের মানটা আমরা বের করব। দেখেন, তাহলে কারেন্টকে আমরা কি করছি? ইম্পিডেন্স কারেন্ট কি ইম্পিডেন্স যদি বের করতে চাই, ভোল্টেজকে আমরা কারেন্ট দ্বারা ভাগ দিয়ে কত আসবে? 42.69 কত অ্যাঙ্গেল অফ এত। এইখান থেকে দেখেন তো এক্সেল এর মান, এক্সেল এর মান নতুন করে পাবো কিনা? এক্স এর মান কি নতুন করে পাবো? এইটা যদি আমরা রেক্টেঙ্গুলারে নিয়ে যাই, এক্স এর মান পাবো না ওইখান থেকে? এক্স এর মান পাবো। তাহলে এখানে দেখেন তো জেড এর মান কত আছে? এত না? 42.69 তার উপরে স্কয়ার প্লাস কত? আর এর মান কত আছে? 30 স্কয়ার প্লাস কত? x1, এটা আমরা x1 ধরে নিলাম, x1 তার উপর কি স্কয়ার। এটা হলো রিঅ্যাকট্যান্স। এখন কি রিঅ্যাকট্যান্স সেটা তো বুঝতেছেন। এটা হলো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো রিঅ্যাকট্যান্সকে আমরা x1 স্কয়ার ধরলাম। তাহলে x1 এর মান কত বের হলো বলো তো? 30.25 ওহম। 30.25 ওহম। তাহলে 30.25 ওহম এই যে এটা বের হলো, এই বের হওয়াটা দেখেন তো, এইটাকে যদি আমরা ক্যাপাসিটরের মান কনভার্ট করতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, ওইটা ভাগ যাবে। তাহলে ওইখানে বসাই দিলে সি এর মান কত আসবে? এত। ওইটাকে আপনি 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণন করলে কত? 87 কত 6 মাইক্রোফ্যারাড আসবে। আদনান ধরতে পারছো? এখানে x1 এর মান জানো, x1 এর মান জানো কত? 30 দশমিক কত 25 ওহম। তো এখানে x1 মানে কি 1 ডিভাইডেড কত 2 পাই এফ সি ইকুয়াল টু কত? এত। হ্যাঁ, তাহলে সি এর মানটা যদি বের করতে চাই, এই মানটা নিচে চলে আসবে না? তাহলে কত হবে? সি ইকুয়াল টু কত হবে? 1 ডিভাইডেড 2 পাই এফ গুণন কত 13.25। এটা করলে এত আসবে। এত আসলে যে মানটা আসবে ওইটাকে আমরা 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণন দিব। গুণন দিলে কত হবে?
বড় মানটা আসবে, বড় মানটাকে আমরা মাইক্রো দ্বারা প্রকাশ করবো, হ্যাঁ, মাইক্রো ফ্যারাড আসলো। তো ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করতে হবে। ক্যাপাসিটর কিসের সংযোগ করতে হবে? প্যারালালে সংযোগ করতে হবে। ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করতে হবে। ক্যাপাসিটর প্যারালালে কেন সংযোগ করতে হবে বলেন তো? দেখেন, ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করতে হবে সিপি। তাহলে কতটুকু, কত মানের ক্যাপাসিটর? এইটা টোটাল ইম্পিডেন্স আসলো না তো? টোটাল ক্যাপাসিটরের মান আসলো না? টোটাল ক্যাপাসিটরের মান আসলো। কারেন্ট যদি দ্বিগুণ করা হয় তাহলে টোটাল কতটুকু ক্যাপাসিটর লাগবে? টোটাল কতটুকু ক্যাপাসিটর লাগবে সেটা হলো ক্যাপাসিটরের মান লাগবে 87 কত 6 মাইক্রোফ্যারাড। বাট পূর্বে থেকে একটা ক্যাপাসিটর দেওয়াই আছে কত 33.2 মাইক্রোফ্যারাড। তাহলে নতুন করে অ্যাড করা লাগবে কতটুকু? সেই পরিমাণটা কতটুকু? 87.6 থেকে 33.2 বাদ দিতে হবে। বাদ দিলে যতটুকু থাকবে ততটুকু আমাদের কি নতুন করে অ্যাড করতে হবে, নতুন করে অ্যাড করতে হবে। বাট প্যারালালেই কেন আমরা সংযোগ করব? সিরিজে তো সংযোগ করতে পারতাম। দেখেন তো প্যারালালে ক্যাপাসিটর এখানে আছে কত 33.2 মাইক্রোফ্যারাড। 33.2 মাইক্রোফ্যারাড। এই সার্কিটে যদি আমি টোটাল 87.6 মাইক্রোফ্যারাড করতে চাই তাহলে প্যারালালে ক্যাপাসিটরের মান কি যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। যদি 33-এর সাথে যদি আমরা 54.6 যোগ করি তখনই তো কেবল কি 87.6 মাইক্রোফ্যারাড হবে না? আর যোগ কখন হবে? প্যারালালে হবে, যখন ক্যাপাসিটরটা প্যারালালে সংযোগ করব। কথা বুঝছেন? সিরিজে সংযোগ করলে কি হবে? হ্যাঁ, বিপরীত। ক্যাপাসিটরের কি সমতুল্য ক্যাপাসিট্যান্স কিন্তু উল্টা, হ্যাঁ, আমরা যেমন রেজিস্ট্যান্স হিসাব করি এটা কিন্তু তার উল্টা কেস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইটা হলো বিষয়। হাতদান আমি জানি হাতদান ধরতে পারতেছো কিনা, কষ্ট করে কোশ্চেন করতে হবে, চুপ থাকলে কিন্তু এই লাগি নিয়ে যাওয়া। হ্যাঁ, মানে ওই হ্যাঁ হ্যাঁ করে বুঝিয়ে দেখে আমি মানে অনেক কিছু স্কিপ করি। হ্যাঁ, বুঝছো? কারণ তোমরা তো বেশি স্টুডেন্ট নাই, এটা হলো বিষয়। ঠিক আছে, 11 নম্বরটা দেখো। নিম্নোক্ত সার্কিট হতে আর এবং সি এর মান বের করো। নিম্নোক্ত সার্কিট হতে আর এবং সি এর মান বের করো। এটা পারবা? জটিল লাগে? এটা পারার কথা, বাসায় একটু ট্রাই করো। বাকি আগে গতকাল যে দিছিলাম হোমওয়ার্ক ওটা পারছিলা? এটা একটু ট্রাই করো, এটা হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, 12 নাম্বারটা দেখো যে দুইটি উপাদানের সমন্বয়ে গঠিত এসি সিরিজ সার্কিটের উপাদানের মান বের করো যদি ভি ইকুয়াল টু এত, আই ইকুয়াল টু এত হয়। সিরিজ সার্কিট উপাদানের মান বের করতে পারবা না? এই যে কি করবা, সিরিজ সার্কিটের উপাদান কোনগুলো? রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স গুলো, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো কি উপাদান না, প্যারামিটার বলে না? এগুলো সার্কিটের প্যারামিটার বলে না? ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ওইগুলোর মান বের করলে কি আমাদের উপাদানগুলোর মান বের হয়ে যাবে। পারবা কিন্তু। ভোল্টেজ ডিভাইডেড কারেন্ট ভাগ দিলে কি আমাদের কি ইম্পিডেন্স বের হবে, আর ইম্পিডেন্সের ভিতরে কি সব মান লুকিয়ে যেত, হ্যাঁ নাকি? ঠিক আছে, এটা বের করতে পারবা। তাহলে 12 নাম্বার গেল। 13 নাম্বার, একটি আরএলসি সিরিজ সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ এত, প্রবাহিত কারেন্ট এত হলে তবে সার্কিটের ইম্পিডেন্স, সার্কিটের ইন্ডাকটেন্স এত হলে আর ও সি এর মান বের করো। একদম সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ। তুমি কি করবা, প্রথমে ভোল্টেজ এবং কারেন্ট কি ভাগ দিবা, ভাগ দিলে কত একটা জেড এর মান বের হবে। জেড এর মানের ভিতর কিন্তু জেড এর ফরমেশন কেমন? ফরমেশন হলো কি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস কত এক্সসি। তো তুমি যে এখানে এখানে কি এক্সএল এর মান কি দুইটা পাবা, তুমি এখানে পাবা কয়টা? একটা। তখন আমরা ওই মানটা এক্সএল মাইনাস কত এক্সসি ইকুয়াল টু লিখবো ওই মানটা। এর এই টাইপের ম্যাথ একটা লিখছি, আর এর মান তো পেয়ে যাবা, এক লাইনে পেয়ে যাবা। তখন ওই মানটা ওইখান থেকে এখানে এক্সএল এর মানটা বাদ দিতে হবে। এক্সএল এর মান পেয়ে যাবো না? এক্সএল এর মান পেয়ে যাবো, শুধুমাত্র আননোন থাকবে এক্সির মান। তাহলে এক্সির মান পাবো, এক্সির মান থেকে আমাদের সি এর মানও বের করা যাবে।
এরপরে আসো কত, দেখো এটা পারার কথা। দেখো তো একটু ভাবো তো, একটু ম্যাথটা পড়ো তো।